বিশ্বের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হলো নিউক্লিয়ার অস্ত্র, যা দেখতে দেখতে গোটা একটা শহরকেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু তার চেয়েও একটা খতরনাক অস্ত্র রয়েছে, যাকে বলা হয় বায়োলজিক্যাল বা কেমিক্যাল ওয়েপেন্স, যা বেসিক্যালি নিউক্লিয়ার বমের মতন ধ্বংস তো করে না, কিন্তু হ্যাঁ, এটা ওই পার্টিকুলার এরিয়াকে এমনভাবে দূষিত করে দেবে যে প্রত্যেকটা মানুষ তিলে তিলে মারা যাবে। বা এমনও হতে পারে যে এর মাধ্যমে এমন এক ধরনের ভাইরাসকে ছড়িয়ে দেওয়া হলো যাতে করোনার মতন গোটা বিশ্বে সেটা ছড়িয়ে পড়বে এবং লাখো লাখো মানুষ মারা যাবে। আর ঠিক এই কারণেই গোটা বিশ্বেই জৈবিক বা কেমিক্যাল হাতিয়ারকে ব্যান করা আছে, যে কোনো দেশ যুদ্ধে এই ধরনের অস্ত্র ব্যবহার করতে পারবেন। আর যদি কেউ এটা ব্যবহার করে থাকে সেটাকে ওয়ার ক্রাইম হিসেবে দেখা হবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের পরম মিত্র পাকিস্তানের তরফ থেকে যে ধরনের রিপোর্ট সামনে আসছে তা কিন্তু চিন্তা বাড়িয়ে দিয়েছে যে পাকিস্তান কি কোনোভাবে ভারতের বিরুদ্ধে কোনো ধরনের কেমিক্যাল বা জৈবিক অস্ত্র তৈরি করছে। কেননা গত 25শে জুলাই 2020 সালে এক অস্ট্রেলিয়ান ইনভেস্টিগেশন জার্নালিস্টের তরফ থেকে কিছু গোপন তথ্য সামনে আনে, যার মতে পাকিস্তানের মিলিটারি আর চীনের কমিউনিস্ট পার্টি নিজেদের মধ্যে একটা বিশেষ ধরনের ডিল সাইন করেছে, যাতে দুই দেশ মিলিতভাবে এই বায়ো ওয়ারফেয়ারের জন্য অস্ত্র তৈরি করতে পারে। আর স্বাভাবিকভাবে সেই সময়ে ওই রিপোর্ট গোটা বিশ্বে সাড়া ফেলে দেয়, কিন্তু তারপরেই কোভিড চলে আসে আর বিষয়টি কোনোভাবে ধামাচাপা পড়ে যায়। আশ্চর্যজনকভাবে কিছুদিন আগে ভারতীয় ইন্টেলিজেন্সের তরফ থেকে একটা ইনফরমেশান দেওয়া হয় যে চীনের কমিউনিস্ট পার্টি খুবই সিক্রেটলি এক ধরনের ব্যান কেমিক্যাল পাকিস্তানে পাঠাচ্ছে, যা এই ধরনের বায়ো ওয়েপেন্স তৈরিতে ব্যবহার করা সম্ভব। আর এই খবর পাওয়া মাত্রই চীনের এই জাহাজকে থামানো হয় ভারতের তামিলনাড়ু পোর্টে এবং আমাদের সিকিউরিটি এজেন্সির তল্লাশি শুরু করে। যেখানে এই রিপোর্টটা দেখুন, এই জাহাজের ভেতর অ্যাকচুয়ালি এমন এক কেমিক্যালকে পাওয়া যায় যা বিশ্বের একাধিক দেশে ব্যান রয়েছে। আর শুধু তাই নয়, 1996 সালের ওয়ারসান চুক্তি অনুযায়ী এই কেমিক্যালের অবৈধ এক্সপোর্টের ওপরেও ব্যান রয়েছে। আর যেহেতু ভারত এই চুক্তিতে স্বাক্ষর করেছে, তার আন্ডারেই ভারতীয় এজেন্সি চীনের এই পুরো কনসাইনমেন্টকেই ভারতে পুরোপুরি সিজ করে নেয়। এরপর এখানে আরও বেশি ইনভেস্টিগেশন শুরু হয়, যেখানে জানা যায় এই যে কেমিক্যাল তার নাম হলো সিএস, যা এক ধরনের ডুয়েল ইউজ কেমিক্যাল। অর্থাৎ এটাকে আপনি অস্ত্র তৈরিতেও কাজে লাগাতে পারবেন, আবার সিভিলিয়ান কাজেও ব্যবহার করা যাবে। সিভিলিয়ান কাজের কথা বললে অনেক সময় দেখবেন যে দাঙ্গা শুরু হয়ে গেলে বা ভিড় আউট অফ কন্ট্রোল হয়ে গেলে পুলিশ কিন্তু টিয়ার গ্যাসের ব্যবহার করে। তো এখানে কিন্তু খুবই কম মাত্রায় এই সিএসকে ব্যবহার করে এক ধরনের সিএস গ্যাস তৈরি হয়, যাতে ফিজিক্যালি খুব বেশি ক্ষতি না হলেও টেম্পোরারি মানুষের চোখে মুখে প্রচণ্ড জ্বলন হয়। কিন্তু এর অধিক মাত্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে এবং সরকারিভাবে এটাকে খুবই স্বল্প মাত্রায় ব্যবহারের পারমিশন রয়েছে এই টিয়ার গ্যাস তৈরিতে, যেটা বিভিন্ন এজেন্সির রক্ষণাবেক্ষণে হয়। কিন্তু এই কেমিক্যাল কোনো প্রকার যুদ্ধে ব্যবহার করা যাবে না, এর ওপর সম্পূর্ণ ইন্টারন্যাশনাল ব্যান রয়েছে। অর্থাৎ কোনো দেশের মিলিটারি এই কেমিক্যাল ব্যবহার করলে তাকে কিন্তু ওয়ার ক্রাইম হিসেবে কনসিডার করা হবে। কেন, যেমনটা আমি বললাম যে এটার খুবই কম মাত্রায় ব্যবহার করে এই টিয়ার গ্যাসকে তৈরি হয়। কিন্তু চীনের এই জাহাজে যে পরিমাণে এই কেমিক্যাল পাওয়া গেছে তার থেকে এটা ক্লিয়ার যে এত বেশি মাত্রায় এই কেমিক্যাল তখনই প্রয়োজন হবে যদি আপনার দেশ কোনো মিলিটারি অপারেশনে অস্ত্র তৈরির জন্য এর ব্যবহার করে। রিপোর্ট অনুযায়ী এখানে মোটামুটি 2500 কেজির বেশি এই জাতীয় কেমিক্যাল আলাদা আলাদা ড্রামে সিল করে এখানে ভুল ইনফরমেশন দিয়ে সাপ্লাই করা হচ্ছিল, কিন্তু তার আগেই ভারত সেটা ধরে ফেলে। এখন এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে সত্যি কি এটা ভারতের ওপর ব্যবহার করা হতো? তো বন্ধুরা, এখানে মেনলি দুটো সম্ভাবনা তো দেখা যাচ্ছে। প্রথমত, কিছুদিন আগে আমি আপনাদের একটা আপডেট দিয়েছিলাম যে পাকিস্তান একটা স্পেশাল মিলিটারি অপারেশন শুরু করেছে, যাতে অবৈধভাবে দখল করে রাখা ওদের পিওকেতে যে সমস্ত বিরোধ চলছে তাকে সম্পূর্ণ গোড়া থেকে উপড়ে ফেলতে পারে এবং তার সাথেই বালুচিস্তান, সিন্ধ এই সমস্ত এরিয়ার আন্দোলনকে মিলিটারি দ্বারা কুচলে দিতে পারে। আর এতে সাপোর্ট দিচ্ছিল কে? চায়না। তো অনুমান করা হচ্ছে যে পাকিস্তানের এই কেমিক্যালকে ব্যবহার করে এই সমস্ত এরিয়ায় নিজেদের মিলিটারি অপারেশন চালাতে পারে পাকিস্তান, যাতে পাকিস্তানের দখল থেকে পিওকে কোনোভাবে আলাদা না হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো, এর আগে পাকিস্তানের যে পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান, তাকেও কিন্তু জেলে পাঠানোর দরুন পাকিস্তানের ভেতর ভয়ানক দাঙ্গা শুরু হয়। আর সেই সময়ও কিন্তু পাকিস্তানের আর্মি তাদের জনগণের ওপরেই সিএস গ্যাসের ওভারডোজ ব্যবহার করেছিল, যার ফলে বেশ কিছু রিপোর্ট সামনে আসে যেখানে দাবি করা হয়েছিল যে পাকিস্তানি লোকজন মারাত্মকভাবে হেলথ ইস্যু ফেস করছে, কিন্তু এটাকেও পাকিস্তানের মিলিটারি পুরোপুরি ধামাচাপা দিয়ে দেয়। এবারে এখানে যদি আমি মিলিটারি ইউজের কথা বলি, যেটা ভারতের বিরুদ্ধে হতে পারে, তো এটাকে অধিক মাত্রায় ব্যবহার করে যদি গ্রানাইট বা বম তৈরি করা হয়, সেক্ষেত্রে কিন্তু কোনো এরিয়াতে হামলা হলে আশেপাশে যত সৈনিক রয়েছে তারা মারাত্মক যন্ত্রণায় তিলে তিলে মারা যায়। আর যদি বেঁচেও যায় তাহলে কিন্তু অতিরিক্ত এই কেমিক্যালের কারণে ইন্টারনাল অর্গান স্পেশালি
ফুসফুস, হার্ট, ব্রেন এতটাই ড্যামেজ হয়ে যাবে যা বলা মুশকিল। ফলে সম্ভাবনা রয়েছে যে পাকিস্তান কোনোভাবে ভারতের বিরুদ্ধে তাদের নিউক্লিয়ার অস্ত্র তো ব্যবহার করতে পারবে না, কারণ ওরা নিউক্লিয়ার অ্যাটাক করলে ভারতও তো থামবে না। এমন পরিস্থিতিতে যদি ভারতীয় ফোর্স পিওকেতে কোনো প্রকার অপারেশনকে লঞ্চ করে, সেক্ষেত্রে পাকিস্তান এই ধরনের কেমিক্যালযুক্ত বমকে ড্রপ করে পিওকেতে ঢোকার আগেই ভারতীয় ফোর্সকে আটকে দিতে পারবে। হ্যাঁ, ডেফিনেটলি এর রিপারকাশন তো হবে, তবে পাকিস্তানের সেনা তো কোনোদিনই নিয়মকানুন মানে না, তাতে ওরা যুদ্ধের ময়দানে যা কিছু করতে পারে। কেননা সরাসরি যুদ্ধ হলে তো পাকিস্তানের আর্মি ভারতের সামনে সারেন্ডার করা ছাড়া ওদের কাছে আর কোনো উপায় থাকবে না। আর বন্ধুরা, এখানেই শেষ নয়, এটা দেখুন 2022 সালের রিপোর্ট, মানে প্রায় 2 বছর আগে, যেখানে চীন আর পাকিস্তান এক ধরনের ডেডলি ভাইরাস তৈরির ওপর কাজ শুরু করে, যার জন্য একটা সিক্রেট ল্যাব তৈরি হয় পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। আর এই ল্যাব অপারেট করছে পাকিস্তানের আর্মি। যদিও আমেরিকার রিপোর্ট অনুযায়ী 2020 সালে ওরা এই পুরো রিপোর্টকে রিজেক্ট করে দিয়েছিল যে পাকিস্তানে তো এমন কোনো ভাইরাসের ওপর কাজ হচ্ছেই না। কিন্তু 2022 সালে এটা ফাঁস হয়ে যাওয়ার পর ওরা স্বীকার করে যে হ্যাঁ, চীনের সাথে মিলে এই ল্যাবকে অপারেট করা হচ্ছে, তবে তাতে নাকি পুরো সুরক্ষা রয়েছে এবং লেভেল 4-এর সুরক্ষার আন্ডারে কেবলমাত্র ভাইরাসের ওপর রিসার্চের জন্য এই ল্যাবকে তৈরি করা হয়েছে এবং এখানে পাকিস্তানের মিলিটারির কোনো হাত নেই। ফলে এখানে চীন আর পাকিস্তানের ওপর তো কোনো ভরসা নেই। আজও এটা জানা যায়নি যে কীভাবে কোভিড গোটা বিশ্বে ছড়িয়েছে। সন্দেহের তীর এখনও চীনের দিকেই রয়েছে। ফলে ভারতকে তো সাবধান থাকতেই হবে, স্পেশালি আমাদের এই ধরনের কেমিক্যাল অ্যাটাকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য নিজেদের ফোর্সকে আরও ভালোভাবে রেডি করতে হবে। যদি কোনোভাবে এই ধরনের কোনো হামলা হয়ে যায় পিওকে মিশনের দরুন, তো ভারতের জন্য তো মুশকিল আছে। বাকি এই পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।